particularly the squamous cell carcinoma, basal cell carcinoma, and malignant melanoma, are very frequently encountered in surgical practice. And for the students, তিনটা very important short cases your exam. এছাড়া এটা দিয়ে অনেকভাবেই আসতে পারে, রিটেনও আসতে পারে, আবার এসবিও হতে পারে, আইওইও হতে পারে, কখনো হয়তো মানে পিক্টোরিয়াল ডেমনস্ট্রেশন দিয়ে। So it's a very important and the popular topics as well as the short cases. Today we have invited a very renowned plastic surgeons. আমাদের সঙ্গে আছেন প্রফেসর মোহাম্মদ আইব আলী, is the professor of plastic and reconstructive surgery and head department of plastic surgery BSMMU, এবং আমাদের ফ্যাকাল্টি যারা আছেন প্রফেসর মাহবুব হোসেন স্যার, প্রফেসর ইব্রাহিম সিদ্দিক and other faculty member, all are welcome. I think এই যে শর্ট কেসগুলো সরি এগুলোকে ভিডিও আকারে প্রেজেন্ট করাটা স্টুডেন্টদের জন্য খুব টাফ জব হয়, কারণ ভিডিও করার মতো অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল জায়গা ইউজুয়ালি ওয়ার্ডগুলোতে বা মানে পাওয়াটা ডিফিকাল্ট হয়, সাউন্ড প্রুফ জায়গাটা ডিফিকাল্ট হয়, লাইটিং এর প্রবলেম হয়। তো সবকিছু কেউ ওভারকাম করে যতটুকু স্টুডেন্টরা তারপরেও যে ভিডিওটা করেছে, তো সেই জন্য ওদেরকে আমার আন্তরিক ধন্যবাদ পিএস একাডেমির পক্ষ থেকে। এবং এই টেকনিক্যাল প্রবলেমগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ ইমপ্রুভ হলে হয়তো আরো ইমপ্রুভ হবে আমাদের এই প্রেজেন্টেশন গুলো। সো আজকে যারা করেছে আমার কাছে মনে হচ্ছে যে তারা বেশ খুব কষ্ট করেছো। সো থ্যাংক ইউ the three presenter. I will introduce you later on. So today in this session আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন এবং স্টুডেন্ট সবাই আছেন, all are welcome. এবং আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ সেশনটাই চাইবো, এবং পার্টিকুলারলি যদি রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক ব্যাপারে কারোর কোনো কনফিউশন থেকে থাকে, আমাদের যে এক্সপার্ট আছেন ওনার কাছ থেকে আমার মনে হয় যে ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। I hope you'll enjoy the session and we'll have a very wonderful time with us. Dear students, please participate actively and enroll your name for the upcoming presentation. যত প্রেজেন্ট করবে, যত কথা বলবে, তত বেশি স্ট্রং হবে। It is your platform. এখানে আমরাও যেমন আজকে মানে জেনারেল সার্জনদের ক্ষেত্রে হয়তো এটা কম প্র্যাকটিস হয়, যার কারণে অনেক কিছুই আমরা নতুন নতুন শিখবো ফ্রম দ্য ফ্যাকাল্টি। অল মেম্বার্স হিয়ার আর ভেরি ফ্রেন্ডলি, এবং ওনারা এখানে আছেন এত সময় দেন শুধু তোমাদের জন্য, তোমাদেরকে শেখানোর জন্য। আই থিঙ্ক সবাই বেনিফিটেড হবে। আমাদের কোনো ডিসক্লোজার নেই, বাট কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গাইডলাইন গুলো একটু ফলো করার চেষ্টা করি এবং গাইডলাইন থেকে রেফারেন্স গুলো দেওয়ার চেষ্টা করি, পার্টিকুলারলি যখন ক্যান্সার নিয়ে যখন ডিসকাশন হয়, কারণ গাইডলাইন ইজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর এভরি ইনস্টিটিউট। সো গাইডলাইন বললে হয়তো দ্যাট উইল বি অ্যাকসেপ্টেবল বাই এভরিবডি। এবং আজকের যে টপিকসটা তিনটা শর্ট কেস প্রেজেন্টেশন হবে, একটা হচ্ছে squamous cell carcinoma, another was the basal cell carcinoma, and there's a melanoma, there's a cutaneous malignancies. First there will be a polling followed by a presentation and কিছু interactive session আমরা এর মধ্যে করার চেষ্টা করব, and finally comment from the faculty member and the brief summary and the take home message of the day. Please put your question in the chat box. Your each and every question will be answered. এই কমন ম্যালিগনেন্সিটা আসলে ভ্যারি করে একটু ওভারভিউ যদি আমরা দেই, যে বেসাল সেল কার্সিনোমা এন্ড স্কোমাস সেল স্কিন ক্যান্সার কালেক্টিভলি নোন অ্যাজ দ্য নন মেলানোমা স্কিন ক্যান্সার অনেক বলা হয়, আর দ্য মোস্ট কমন স্কিন ক্যান্সার, and basal cell carcinoma are approximately 4 to 5 times more common than the squamous cell carcinoma. এটা ওয়েস্টার্ন ডাটা, and basal cell carcinoma are rarely metastatic but may cause a substantial local destruction along with the disfigurement, which is a very characteristic features of the basal cell carcinoma. And squamous cell carcinoma usually have a good prognosis with a 5-year survival of approximately 98%. এবং আমরা যদি এই ছবিটা একটু খেয়াল রাখি যে কোন রেশিয়াল ডিস্ট্রিবিউশন প্রিভ্যালেন্স হয় ডিফারেন্ট কিউটেনিয়াস ম্যালিগনেন্সি, basal cell carcinoma, squamous cell carcinoma and the melanoma. সো দেখা যাচ্ছে যে basal cell carcinoma Caucasian and Black Asian and Hispanic এদের মধ্যে more commonly in the head neck region, and squamous cell carcinoma head neck regione mainly দেখা যায় Caucasian, but Black Asian এবং Hispanic এর মধ্যে দেখা যায় in the genitalia and the lower limbs or lower extremities, and the melanoma এটা তিনটা রেসের মধ্যেই মানে বেশ কমনলি দেখা যায়। Caucasian their trunk and lower limbs, Black Asian and Hispanic their lower limbs and hands, and Hispanic
ইলেকট্রনিক্স এর মধ্যে কমন। সো এটা একটা ভিজুয়াল ইয়ে থাকতে পারে যে আমাদের এই কি কোন ধরনের এরিয়াতে কোন ক্যান্সারটা ইজ কমন। So with this basic information, few informations, আমি একটু next segment চলে যাচ্ছি। First, there will be polling. Polling will be moderated by Dr. Abdul Al Maruf, consultant surgery. Dr. Abdul Al Maruf, please come to the screen and moderate the poll, please. Dr. Maruf. Yes, sir. Okay, আমি দিচ্ছি poll. Yes, I have launched the poll. Please moderate the poll. Can you see? Yes, sir. Polling question গুলো দেখা যাচ্ছে, স্যার। Okay, please moderate. মা টোটাল 30 পুরান questions আদু in আছে, today's আরো polling. কিছু আছে, চেয়ারে তো বসার মতো অবস্থা নাই, পশমে ভরে গেছে। Please, please mute. কে কথা বলছে? Mute, please. Okay, sir. Polling is started now, sir. Allocated time is 7 minutes, sir. হ্যাঁ, ওকে, কারণ একটু বেশ মানে 13 কোশ্চেন। হ্যাঁ, হ্যালো। তো ভালো নাই খাই না। Recording in progress.
1 minute more, please put your answers. So time is up, sir. Okay. I'm So I'm sharing the results. Our first question was which of the following statement? So which of the following statement is true? দুইটা ডিভাইস নাকি মারুফ? না স্যার, আমার একটা ডিভাইস। ইকো হচ্ছে। ওকে, ঠিক আছে, প্রসিড করো। So which of the following statement regarding squamous cell carcinoma is true? Option A was squamous cell carcinoma is most commonly found on the areas of the skin that are not exposed to sunlight. Option B was squamous cell carcinoma has a lower potential for metastasis compared to basal cell carcinoma. Option C was human papilloma virus infection is associated with squamous cell carcinoma, especially in the mucosal areas. And option D was squamous cell carcinoma typically presents as a non-obstructed lesion. Here the answer is option number C, human papilloma virus, which is associated with squamous cell carcinoma, especially in the mucosal areas. Only 69% students have given the correct a high risk cell carcinoma. Option A was tumor diameter less than 1 centimeter. Option B, depth of invasion greater than 2 millimeter. And option C, location in the lower extremities. And option D is lack of perineural invasion. Here the most correct answer is option B, tumor invasion greater than 2 millimeter. Question number 3, which of the following treatment is preferred for high risk localized squamous cell carcinoma of the skin? Option A was topical 5-fluorouracil. Option B was Mohs microsurgery. Option C, simple curettage and electroresection. Option D was observation. Here the correct answer was option B, Mohs microsurgery. This is highly recommended to decrease the chance of recurrence. 68% students have given the correct answer. Question number 4, which of the following patients with cutaneous squamous cell carcinoma would most likely benefit from sentinel lymph node biopsy? Option A was low risk squamous cell carcinoma on the lower leg. Option B, high risk squamous cell carcinoma with a poorly differentiated tumor on the ear. Option C was high risk squamous cell carcinoma on the back with clear margin. Option D was low risk squamous cell carcinoma in the scalp. Here the correct answer was high risk squamous cell carcinoma, poorly differentiated tumor on the ear. 41% students have given the correct answer. Question number 5, which of the following statement is true regarding basal cell carcinoma of the skin? Option A was it commonly metastases to distant organ. It is false. Option B, it often appears as a pearly and translucent nodule with visible blood vessels. This is the true statement. Option C was it is typically found in the lower limb. It is false. It is the least common type of skin cancer. It is the most common type of skin cancer. So D is the correct answer, and 75% the student has given the correct answer. Question number 6. 4 নম্বরের অ্যানসারটা আগে তো। So 4 number. 4. So which of the following patients with cutaneous squamous cell carcinoma would most likely benefit from sentinel lymph node biopsy, sir?
The correct answer was option B, high-risk squamous cell carcinoma with poorly differentiated tumor on the air. The explanation is that it is particularly features of poor differentiation, and the location is in the high-risk site. In the air, it is the high-risk site for squamous cell carcinoma. So the correct answer is B. Okay. Sir, question number 6. Sir, which of the following statements about basal cell carcinoma is false? Option A was basal cell carcinoma often has a rolled border. Option B was it can ulcerate and forming a rodent ulcer. And option C was it is highly aggressive and usually spreads to lymph node. And option D was treatment option include surgical excision, Mohs surgery, and topical medication. Here the correct statement, here the false statement is option C. It is highly aggressive and usually spreads to lymph node. It is false. It is less aggressive and usually does not spread to lymph nodes. 82% students given the correct answer. Question number 7. Which of the following characteristics would classify a basal cell carcinoma a high risk for recurrence? Option A was diameter less than 1 centimeter on the trunk. Option B was location on the face near the eyes. Option C was nodular subtype with well-differentiated border. And option D was superficial subtype on the back. Here the correct answer is location on the face and near the eyes. And the explanation is basal cell carcinoma is usually cosmetically and functionally sensitive areas, but such face and around the eyes, and considered high risk for recurrence according to the NCCN guidelines. Question number 8. Which of the following statement is true about the basal cell carcinoma? Option A is radiation therapy is preferred for a small and low risk basal cell carcinoma on the arm. Option B was patients with a history of basal cell carcinoma should have a total skin examination in every 6 to 12 months. Option C was curettage and electrodissection are recommended for high-risk basal cell carcinoma on the face. And option D was sentinel lymph node biopsy is recommended for all high-risk basal cell carcinoma. Here the correct answer is that option B, patient with a history of basal cell carcinoma should have a total skin examination in every 6 to 12 months. 32% students given the correct answer. Question number 9. Which of the following is the most commonly associated with an increased risk of developing cutaneous malignant melanoma? Option A was dark skin pigmentation. Option B was chronic sun exposure in early childhood. Option C was fair skin that burns skin easily. And option D was history of eczema. Here the correct answer is option C, fair skin that burns easily. Only 30% students have given the correct answer. Here the option A was dark pigmentation. Usually dark pigmentation is a protective factor for malignant melanoma, and eczema usually not related to the malignant melanoma, and chronic sun exposure from the childhood is usually not associated with malignant melanoma. Question number 10. Which of the following is a characteristic feature of nodular melanoma? Option A was slow horizontal growth phase. Option B was lack of ulceration. Option C, rapid vertical growth phase. And option D was presence of significant pigmentation variation. Here the correct answer is option C, rapid vertical growth phase. This occurs mainly in the nodular melanoma, and 51% students have given the correct answer. Question number 11. Which of the following situation would a sentinel lymph node biopsy is most likely indicated for malignant melanoma? Option A was malignant melanoma in situ. Option B was Breslow thickness less than 0.8 millimeter without ulceration. Option C was Breslow thickness greater than 1 millimeter. And option D was superficial spreading melanoma with complete regression. Here the correct answer is option C, Breslow thickness greater than 1 millimeter is the indication for lymph node biopsy. This is the high risk feature for squamous cell carcinoma. 69% students have given the correct answer. Which of the following is considered a high risk feature for cutaneous malignant melanoma? Option A was Breslow thickness less than 1 millimeter. Option B was tumor located in the trunk.
Option C was ulceration of the primary tumor, and option D was age over 30. Here, the correct answer is option C, ulceration over the primary tumor, and 73% students have given the correct answer. Question number 13. What is the recommended surgical margin for excision of malignant melanoma with breast flow thickness greater than 2 millimeter? Option A was 1 centimeter, option B was 2 centimeter, option C was 3 centimeter, and option D was 5 centimeter. Here the correct answer is option B, 2 centimeter. We know that if it is less than 1 nanometer, margin should be 1 centimeter. If it is 1 to 2 millimeter, the margin is 1 to 2 centimeter. And if it is more than 2 to 4, the margin should be 2 centimeter. And if the size is more than 4, then the margin should be more than 2 centimeter. So 50% students have given the correct answer. So that's the answer. The 10 number answer. So question number 10. Number 10. Yes. Which of the following is a characteristic feature of nodular melanoma? Option A was slow horizontal growth phase. It usually does not occur in nodular melanoma. Lack of ulceration. Ulceration may occur or may not occur. But rapid vertical growth phase usually occurs in case of nodular melanoma. This is the characteristic features for nodular melanoma. And presence of significant pigmentation variation may occur or not. It is not a classical characteristic feature. So the correct answer is C, rapid vertical growth phase is a characteristic feature for nodular melanoma. Thank you. Thank you, Dr. Maruf, for nicely moderating the poll and constructing the questions on squamous cell carcinoma, basal carcinoma, and melanoma. Professor Margushan, sir. ভালো হয়েছে দেখতে না Well done, Maruf. Well done. Good. Thank you, sir. Okay, তবে স্টুডেন্টদের পার্টিসিপেশনটা কম ছিল স্যার, মানে 60 মানে 30 total participants, so 39% student have given the answer, sir, only. পার্টিসিপেশন কম ছিল। আমার মনে হয় যদি ওদের কনফিউশন থেকে থাকে, আমার মনে হয় আজকে ক্লাসে অনেকটা ক্লিয়ার হবে, এবং কারো কোনো কোশ্চেন থাকলে সরাসরি করলে দ্যাট উইল বি বেটার। প্রফেসর ইব্রাহিম, উইল ইউ মেক এনি কমেন্ট অন দিস পোলিং? না, কমেন্ট তো স্যার করেছেন যে চমৎকার পোল হয়েছে, কোশ্চেনগুলো খুবই চমৎকার ছিল, স্পেশালি যারা মিড টার্ম এক্সামিনেশন দিবে এবং প্লাস্টিক বা সার্জারিতে পরীক্ষা দেয় মিড টার্মে এই কোশ্চেনগুলো থাকবে অ্যাজ এসবিএ। আর তাদের মধ্যে জানারও দরকার আছে যে কোন পেশেন্টগুলোকে আমাদের কিভাবে ডিল করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য কোশ্চেনস আর ভেরি গুড। প্রফেসর আইবালি, উইল ইউ মেক এনি কমেন্ট? না, ওই থ্যাংক ইউ। আসলে মারগুপ স্যার এক কথায় ওটা বলে দিয়েছে, ইটস ভেরি এক্সিলেন্ট। সেটা হলো আগে যে আমরা পোলগুলো দেখেছি এবং এবারে যেটা একটু ডিফারেন্ট, সেটা হলো যে এবারের যে অ্যান্সার গুলো যে কারেক্ট অ্যান্সার করেছে, যেটা আসলে বেশি পার্সেন্টেজ লোক কারেক্ট করেছে, যেটা কারেক্ট সেটাই কারেকশন মানে উত্তর দিয়েছে। সুতরাং আমি মনে করি একটু ইমপ্রুভ হয়েছে আর কি এদের। এখন খুব একটা এদের ভুল হয়নি, মানে বেশিরভাগ লোকেরা কারেক্ট অ্যান্সার দিয়েছে, বেশিরভাগ আমাদের স্টুডেন্টরা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট সেগমেন্টে যাই। আমাদের নেক্সট সেগমেন্ট হচ্ছে কেস প্রেজেন্টেশন। আমি স্টুডেন্টদেরকে আবারও একটু রিকোয়েস্ট করছি, প্লিজ ডোন্ট পুট এনি মার্ক অন দ্য স্ক্রিন। এটা আমাদের জন্য রিয়েলি ডিস্টার্বিং এবং টাইম কনজিউমিং, এবং সবাই খুব আমরা বিরক্ত হয়ে যাই। তো যে করেছে প্লিজ ডোন্ট ডু ইট এগেইন। ডেস্কটপ টু Okay, so next will be a case presentation. First case will be presented by Dr. Ghulam Wadud. Ghulam Wadud, please come to the screen, introduce yourself and present your case. Please, Dr. Wadud. Assalamu alaikum. Okay, yes, introduce yourself. Assalamu alaikum, my respected teachers and seniors and my colleagues. Good evening. My name is Dr. Dewan Wadud Rani, PSG resident, Chattogram Medical College Hospital. আসসালামু আলাইকুম। আমি মেডিকেল কলেজের একজন ডাক্তার। আমি আপনার সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব এবং আমি আপনাকে কিছু পরীক্ষা করব। এতে আপনার কোনো অসুবিধা হবে না? এদিকে আপনি রাজি আছেন? না স্যার, আই নিড ফিমেল অ্যাটেন্ডেন্স অ্যান্ড স্পিড।
মা এই সমস্যাটা আপনার কতদিন ধরে? 8 বছর হয়েছে। এটা কি আস্তে আস্তে না দ্রুত বড় হয়েছে? এটা আপনি কোনো আঘাত পাইছিলেন? এর জন্য আপনি কোনো চিকিৎসা নিছেন? এখান থেকে কোনো মাংস পরীক্ষা করা হয়েছে? কতদিন আগে মাংস পরীক্ষা করছেন? আপনি মা কি কাজ করেন? কিছু করেন না। ঠিক আছে। মা আপনার এখানে ব্যথা আছে? ব্যথা পান? আমি একটু হালকা আস্তে করে ধরবো, হ্যাঁ? আপনাকে ব্যথা দিব না আমি, হ্যাঁ? চোখ বন্ধ করেন মা। আপনার মুখটা দেখি, বড় করে হা করেন না। মা আপনি মাথা না ঘুরিয়ে আমার আঙ্গুলের দিকে তাকাবেন। ঠিক আছে। আমার হাতে একটু চাপ দেন তো, ভালো করে। ঠিক আছে মা। মা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, Yes, tell your finding, Dr. Wadud. Sir, my patient presented with an ulcer on the left lateral wall of the nose, in between the inner canthus of the eye and allow of the nose, partially extending the cheek, measuring near about 3 into 2 centimeter, which is irregular in shape, raised, not everted is. Floor is covered with shallow, fluffy scab, some necrotic materials at the center. Surrounding skin is normal. No other lesions seen near the ulcer. Surrounding skin temperature is normal. Ulcer is mild tender. Ill-defined margin. Base is not indurated. Bleed on touch. Ulcer is freely mobile over the underlying structure. Nasal cavity and oral cavity, no abnormality and no cervical lymphadenopathy. So my provisional diagnosis, this is a case of malignant ulcer on the left lateral wall of the nose, most probably the basal cell carcinoma. Thank you. So your diagnosis is basal cell carcinoma. You will face the examiner now, and I comment from the faculty, Professor Margushan sir. Will you make any comment about his clinical methods and rationality of diagnosis? Margushan sir, শুনছেন? শোনা যায়? স্যার শুনতে পাচ্ছি। ডক্টর ওয়াদুদ, জি স্যার। এটা শুরু করছে কোন জায়গাটায়? স্যার, How did it start? Where did it start? স্যার আমি আলসারেটিভ এক্সপ্লেন বর্ণনা দিচ্ছি স্যার আমি আলসারে। না, আপনার স্যার জিজ্ঞেস করছেন যে কোথায় শুরু হলো, কিভাবে শুরু হলো। ওনার উনি 8 বছর আগে থেকে স্যার ওনার
ছোট একটা লেশন ছিল স্যার, ওখান থেকে আস্তে আস্তে নেক্সট ছোট 2 বছর ধরে লেশনটা স্যার। কোথায় ছিল? নাকের দিকে ছিল না চোখের দিকে ছিল? স্যার এটা ইনার ক্যান্টাসের নিচে ছিল স্যার, লেফট ইনার ক্যান্টাসের নিচে ইনার ক্যান্টাসের নিচে নিচে ছিল ছিল। স্যার। জি স্যার। তারপরে এটা স্যার 2 বছর ধরে স্যার এটা আস্তে আস্তে বড় হয়েছে স্যার। মানে এই শেষ 2 বছরে স্যার বড় হয়েছে স্যার। আচ্ছা, বুঝলাম। তো উনি এটা কি কোনো চিকিৎসা টিকিৎসা করছে? না স্যার, উনি কোনো চিকিৎসা করে নাই স্যার। আপনি জিজ্ঞাসা করছিলেন? জি স্যার, আমি জিজ্ঞেস করছি স্যার। আপনি জিজ্ঞাসা করছেন বায়োপসির কথা? না স্যার, আমি উনি কোনো চিকিৎসা নিচ্ছে কিনা জিজ্ঞেস করছি স্যার। কোনো পাতা লতা লাগাইছিল? না স্যার, উনি কোনো চিকিৎসা নেয় নাই স্যার। উনি কি চোখে দেখে না দেখে না? স্যার চোখে দেখে স্যার। কেমনি বুঝলেন? আপনি জিজ্ঞাসা করছিলেন কিছু? স্যার আমি তো স্যার আই মুভমেন্ট দেখি স্যার, হ্যাঁ, দিয়ে স্যার। আমি স্যার আপনি আই আপনি মুভমেন্ট। তো দেখছেন, আপনি তো দেখছেন তার আইবল মুভমেন্ট, তাই না? জি স্যার। ওটা কেন দেখছেন? স্যার ওনার আইলিডে স্যার ব্যথা আছে স্যার, উনি কমপ্লেন করছেন স্যার। আইলিডে ব্যথা আছে? আইলিডের ব্যথা থাকলে কি মানুষের চোখ নড়াচড়া করে না? কোনো না অসুবিধা স্যার, হয়? না স্যার। ইউজুয়ালি কিছু হয় না। তা আপনি কেন ওইটা ডিপ্রেস করতে গেলেন? এটা 7 নার্ভের টেস্ট করতে গেলেন কেন আপনি? ঠিক কখন ইনভলভ হবে না স্যার। সেই টেস্টটা কেন করতে গেলেন? এটা কি আপনি কিভাবে বলবেন? এটা কি ড্রাই না এটা ময়েস্ট? এটা আলসারেশন না এটা কি ইয়ে কি মানে? Trust. এটা স্যার, এটা স্যার স্ক্যাব ছিল স্যার, স্ক্যাবের মতো স্যার, আলসারেশন স্যার। এটা স্ক্যাবের মতো আছে। জি স্যার। হুম। এখন আপনি এটা কি বললেন, ডায়াগনোসিস কেন করবেন? স্যার আমি স্যার উইথ ইনস্টিটিউশনাল বায়োপসি নিব স্যার ফর হিস্টোপ্যাথোলজি। কিন্তু বায়োপসিতে বললো যে এটা জাস্ট ইনফ্লামেশন, আর কিছু বলেনি। কি হতে পারে আর? অন্য আর কিছু হতে পারে কি? জি স্যার, স্কোমাসের কার্সিনোমা হতে পারে স্যার, ম্যালিগন্যান্ট মেলানোমা হতে পারে, কেরাটোক্যান্থোমা হতে পারে স্যার, বা সেবোরিক কেরাটোসিস হতে পারে। কি কার্সিনোমা? স্যার থার্ডটা কি বললেন? ম্যালিগন্যান্ট মেলানোমা স্যার। থার্ডটা কি বললেন? স্যার সেবোরিক কেরাটোসিস স্যার। সেবরিক কেরাটোসিস স্যার। ও কেরাটাইটিস। জি স্যার, কেরাটাইটিস। ওনার কোনো অ্যালার্জি আছে সেটা জিজ্ঞাসা করছেন? অ্যালার্জি হতে পারে? স্যার ওনার কোনো অ্যালার্জি নাই স্যার। কোনো কেমিক্যালস লাগাইছে সেটা বলতে পারেন? না স্যার, উনি টোটাল 8 বছরের কোনো চিকিৎসাই নেয় নাই এটার জন্য ও স্যার। হুম। এরকম আর কোনো রিলেশন আছে কোথাও তার? আর বাইরে যাবো না স্যার, শরীরে কোথাও নাই স্যার। ওখানে নাই। এগুলি কি আসলে খুব ইম্পর্টেন্ট এই সমস্ত কিছু? এটা কি একটু আন্ডারমাইনিং কোনো কিছু আছে মনে হয়? না স্যার, আন্ডারমাইনিং কিছু নাই স্যার। আপনি কি মনে করেন যে তার এই নেজাল বোন ইনভলভমেন্ট আছে? না স্যার, নেজাল মনি ইনভলভমেন্ট নাই স্যার। আমি স্যার নেজাল ক্যাভিটি দেখছি স্যার। কেমনে বললেন নেজাল বোন ইনভলভমেন্ট নাই? স্যার আমি তো স্যার ইন্সপেকশনে দেখছি স্যার, নেজাল ক্যাভিটি দেখছি স্যার। আপনি তো ওখানে হাত দিলেন না, এটা কি নড়ে চড়া করে ওটার উপর দিয়া? স্যার ফ্রিলি মোবাইল স্যার, আলসারটা স্যার। বেজাল সেল কার্সিনোমা কোনো গ্রেডিং আছে নাকি বেজাল সেল কার্সিনোমা? স্যার হাই রিস্ক গ্রুপ আর লো রিস্ক গ্রুপ ভাগ করা হয়েছে স্যার। এটা তো পেশেন্টের গ্রুপ, জি স্যার। কিন্তু লেশনের হিস্টোপ্যাথোলজিক্যাল কোনো গ্রেডিং আছে বেজাল সেল কার্সিনোমা? হিস্টোরিক্যাল টাইপ আছে স্যার, করে স্যার আমরা বুঝতে পারবো কিরকম স্যার। কিরকম টাইপ আছে? স্যার মাইক্রোনোডিউলার, সুপারফিশিয়াল স্প্রেডিং, ইনফিল্ট্রেটিভ। ও, ওগুলি কি হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ? জি স্যার, হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ স্যার।
ভালো করে দেখে নিন। এটা অপারেশন করবে কে? স্যার এটা মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন করবো স্যার আমি। হ্যাঁ, স্যার মাল্টিডিসিপ্লিনারি এই কলটা কনসালটেশন করবো স্যার। কেন মাল্টিডিসিপ্লিনারি করবেন? আপনি কি এটা থেরাপি দেবেন, না স্যার আমি থেরাপি প্লাস্টিক, দেবেন? না স্যার তাহলে ওদেরকে টাকার দরকারটা কি? স্যার প্লাস্টিক সার্জন করবে স্যার। হ্যাঁ, স্যার প্লাস্টিক সার্জন স্যার। ওদের তো মাল্টিডিসিপ্লিন হলো না। কেন আপনি করবেন না কেন? আজাদ স্যার করবেন না কেন? স্যার এটা রিকনস্ট্রাকটিভ ক্ল্যাপ লাগতে পারে স্যার। যেহেতু সাইড আছে। পারে না, লাগবে কোনটা? স্যার লাগবে স্যার। এইটা অপারেশন করতে গেলে কি কি জিনিস ডেঞ্জারে থাকবে? আপনি করতে গেলেন কি কি অসুবিধা করতে পারেন? বা একটা এক্সপার্ট হ্যান্ডে করলেও কিছু কিছু জিনিস ইনজুর্ড হতে পারে, সেগুলি কি কি হতে পারে? Recording in progress. I বলি about the approach to the patient and clinical examinations and other things. Question, please. আমাকে আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমার কথা কিন্তু মানে 90% লোকই ঠিক বুঝতে পারে না, স্পেশালি আমার স্যার তো একদমই বোঝেন না। তো তারপরেও আমি বলি গোলাম ওয়াদুদ, জি স্যার। ওর প্রেজেন্টেশনের ব্যাপারে আমি বলতে চাচ্ছি হি মেড এ ভেরি গুড কমিউনিকেশন উইথ দ্য পেশেন্ট, এবং ওর যে কোশ্চেন গুলো ছিল মোটামুটি রিলেভেন্ট ছিল, এবং সে ট্রাইড টু ফোকাস অন দ্য পেশেন্ট, পেশেন্টের উপর সে ফোকাস করার চেষ্টা করেছে আর কি। কিন্তু যে কথাগুলো, যে ইস্যুগুলো এসে স্যার অলরেডি বলেছেন এখানে, যে এক্সামিনেশনটা করতে গেলে এই লেসনটাকে লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইরকম বলতে হতো এক্স্যাক্টলি কোথায় এই লোকেশন আবার আছে এবং স্ট্রেন্থটা কতটুকু, এই যে এখানে সাথে আইতে ঢুকে গেছে, এটাকে অ্যাড্রেস করতে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। তারপরে এই যে নেজার ইরেগুলার মার্জিন, এবং এটা কোনো জায়গায় একটু পিগমেন্টেড হয়ে আছে, কোনো জায়গায় একটু ডিসকালার্ড হয়ে আছে, এগুলা ইম্পর্টেন্ট ইস্যুগুলো আসবে। মোস্ট ইম্পর্টেন্ট এক্সটেনশন, যে কতটুকু থেকে কতটুকু আসছে, বিকজ দিস এক্সটেনশন উইল গাইড আস দ্য ট্রিটমেন্ট প্ল্যানিং। সেটা এখানে ও ঠিকমতো হয়তো অ্যাড্রেস করতে পারে নাই। তার থেকে যে বড় কথা যেটা আমি খেয়াল করেছি ওর এক্সামিনেশন করার, যে ভুলটা আমরা সবাই করি আর কি, একটা পেশেন্টস কমফোর্ট, একটা আর একটা হচ্ছে ক্লিনিশিয়ানস কমফোর্ট। এই রোগীটা বসেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুঁকে তার সাথে কথা বলছিল এবং দিচ্ছিল। এরকম সিচুয়েশনে ইট লুকস, আমরা ফেস টু ফেস আমি দাঁড়িয়ে বসে একটু ভালো নম্বর ফোনটা নিয়ে আসো তো। একটা মাত্র পারমিশন করছে সে, কিন্তু
হাতটাকে মাথার উপর রাখা উচিত ছিল বা শোল্ডার রাখা উচিত ছিল, এটা তাকে স্টেবিলাইজ করার জন্য। এটা তাকে প্র্যাকটিস করে এটা ঠিক করতে হবে যে আমরা সার্জন থেকে দুটো হাতকে আমাকে ঠিক মতো রিপ্লেস করতে হবে। আর সেটা স্যার খেয়াল করেছে আইবল মুভমেন্ট এখানে দেখার কোনো দরকার ছিল না, ও চোখে দেখে কিনা এটা তো আইবল মুভমেন্ট না। আর যখন আমরা প্যালপেশন করে লিফ নোটটাকে দেখলাম হি স্লাইডিং দ্য ফিঙ্গার্স ওভার দ্য নেক, তা না। আমি যদি কোনো একটা কিছু রেল দেখতে চাই তাহলে আমাকে ফিঙ্গার্স গুলো ওইভাবেই প্রেস করতে হবে আমাকে। আমরা কি করি, আমরা প্রিটেন্ড করি মানে মনে হচ্ছে যে না দেখা যায় হ্যাঁ আমি লিফ নোট এক্সিবিট করছি, কিন্তু এক্স্যাক্টলি আসলে আমি লিফ নোট দেখতে চাচ্ছি কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে এই হাতটাকে স্লাইড করে নিচে নামিয়ে নিয়ে আসা এটা কিন্তু লিফ নোট এক্সামিনেশন না। আমাকে বুঝতে হবে যে অ্যান্টিচিয়ন লিফ নোটস কোথায় থাকে, কোন জায়গায় আমার হাত দিতে হবে, আঙ্গুলটা কেমন হবে, আমি আঙ্গুলের কোন পোর্শন দিয়ে আমি লিফ নোটটাকে ফিল করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লেসনটাকে আমার কোন লিফ নোট দেখা বেশি জরুরি, এই কোশ্চেন এরকম একটা পেশেন্ট আমাদের কয়েকদিন ছিল। কাউকে বলা হলো যে কোন লিফ নোট দেখবে, কেউ বলে আমি লেভেল 1 লিফ নোট দেখবো, কেউ লেভেল 2, কেউ বলে সুপার ক্লাস লিফ নোট দেখবো, কিন্তু অ্যাকচুয়ালি consider the location of the team or location relation কোন লিফ নোট দেবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে করতে আছে যে এই যে লেসন তারা আছে, ও বলছিল যে ফিক্সড দ্য আঙ্গুলার স্ট্রাকচারস, ফিক্সড টু দ্য হুইচ স্ট্রাকচার, এটা তো বলতে হবে। আর স্ট্রাকচার বলতে এখানে আমার এখানে কার্টিলেজ আছে, এখানে বোন আছে, আমার এখানে এখানে হয়তো কিছু মাসের একটু অংশ আমার থাকতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এখানে আমি লোকেশন যদি চিন্তা করি, এখানে নিচে যদি সে বোনকে ধরে ফেলে তাহলে আমাকে তখন ব্লাড যেটা আছে ওটাও ধরে ফেলার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু বলবে আমার বাম নাক দিয়ে কোনো ডিসচার্জ আমার আসে না, বা আমার ওয়াটারিং হয় ফ্রম দ্য লেফট আই, এইসব কথাগুলো সে বলতে পারে। এগুলো এই জিনিসগুলো আমাদের এখানে খেয়াল করা দরকার ছিল, এটা হয়তো মিস করেছে। আর সার্জি জিজ্ঞেস করলো সাব টাইপ গুলো গেলে আসলে নতুন বইগুলো তো এটা নাই, কিন্তু পুরোনো বইগুলোতে যে আমরা খুঁজি আমরা ওখানে পাবো যে এখানে নোডুলার টাইপ আছে, আলসারেটিভ টাইপ আছে, ফিল ফায়ার টাইপ আছে, স্প্রেডিং টাইপ আছে, এরকম কতগুলো টাইপ এখানে আছে, এগুলো বলতে হবে। আর যেটা বলেছে হিস্টোলজিক্যাল টাইপ সাব টাইপ গুলো সে বলেছে এগুলো। তো আমার মনে হয় যেগুলো ডিসকাশন, তবে একটা এই ধরনের রিলেশনকে আমরা যখন আমরা ডিসক্রাইব করতে যাই তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের লোকেশন, তারপরে আমাদের মার্জিন, আমাদের সার্ফেসটা কেমন, ডিসচার্জ আছে কিনা, এটা মোবিলিটি আর ফিক্সিটি, রিলেশন উইথ দ্য ইম্পর্টেন্ট স্ট্রাকচার। যেমন এই রুগীটার জন্য তার জন্য কি আমরা দেখা যাচ্ছে আইতে আছে, আই লিডটার কোনো ইনভলভমেন্ট আছে কিনা ওটা দেখা আমাদের খুব জরুরি দরকার ছিল। যাই হোক, ওদের চেষ্টা করছি দেখার জন্য। তো ঠিক আছে, আমরা আগেই এটা পার্টে গেল পরে। থ্যাংক ইউ। প্লিজ একটু পেশেন্টের আমার মনে হয় ট্রিটমেন্ট প্ল্যানটা নিয়ে একটু কথা বলতে পারেন হয়তো অদ্ভুত প্রফেসর আই বলি। আচ্ছা, ট্রিটমেন্ট প্ল্যান তো আমাদের ডাক্তার অদূত ও দেখেছে, ও আগে বললে ভালো হবে। তারপরে আমি মারগুপ স্যার তো অনেকগুলো পার্টিনেন্ট বিষয়ে উল্লেখ করেছেন এবং প্রফেসর ইব্রাহিমের আলোচনার মধ্যে প্রায় সব চলে আসছে। আমি যে বিষয়টা আবারও এমফেসিস দিতে চাই সেটা হলো স্যার কিন্তু বারবার ওকে জিজ্ঞেস করছিল যে এটা কোথা থেকে শুরু হয়েছিল, কোন জায়গায়। তো আমি খেয়াল করলাম ও বারবারই বলে যে এটা ক্যান্থাসের নিচ থেকে। তো এই কথাটা বোধহয় স্যার খুশি হয়। এখানে ক্যান্থাসের নিচ থেকে যদি শুরু হয় তাহলে তো এই পাশে থাকবে। আসলে এটা তো লেটারাল ওয়াল অফ দি নোজই আর নিয়ার দ্য রুট, সেটাও বলতে পারতো। সেখানে এই কথাটার একটু হয়েছে, এটা শুরু হয়েছে ওই দিক দিয়ে শুরু হয়ে হয়তো এটা নিচের দিকে এক্সটেনশন করেছে, সেটা একটা কথা। দ্বিতীয় যে সেটা ওটা ইব্রাহিম ভাই বলেছে যে হিস্টোলজিক টাইপস নিয়েও যেটা কথা বলতেছিল যে স্যার এটাও মাইক্রোনেডুলার বিভিন্ন ভ্যারাইটি বলতেছিল বা মরফোলজিক্যাল কিছু বলতেছিল, ওটা আবারও বললো যে এটা হিস্টোলজিক্যাল টাইপস সম্পর্কে ওটা বললো, যেটা আসলে হয়তো যায় না। যাই হোক, ও এক্সামিনেশন করেছে মোটামুটি ভালো, তবে লিমনোডস গুলো দেখেছে মোটামুটি এটা ঠিক মতোই। কিন্তু একটা বিষয় ইম্পর্টেন্ট, ও যে ফিক্সিটি যেটা স্যার বলতেছিল যে তুমি এটা যে আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্স আছে সেইটা ও ভালো করে দেখায়নি, তো সেটা প্রফেসর ইব্রাহিম ক্লিয়ার করেছে। এখন আমার মনে হয় আমি এটার ওকে যখন জিজ্ঞাসা করা হলো যে এটা কে অপারেশন করবে, ওর সাথে সাথে বললো এটা একটা মাল্টিডিসিপ্লিনারি। এই কথাটা এখানে বলাটা শোভনীয়, মানে এটা পার্টিনেন্ট কিনা আমি জানি না, এখানে মাল্টিডিসিপ্লিনারি আসবে কেন হঠাৎ করে। দ্বিতীয় কথা হলো যে এখানে হ্যাঁ ও বলতে পারে যে যখন অপারেশন হবে তখন একজন প্লাস্টিক সার্জিক্যাল একজন এক্সপার্টের সাজেশন বা যারা
ইভেন এ জেনারেল সার্জন ক্যান ডু ইট, যদি তার ওইরকম ফ্লাপ সার্জারি বা ফুল থিকনেস স্কিন গ্রাফটের এক্সপেরিয়েন্স থাকে, এটা কোনো বিষয় না। এখন আমার মনে হয় আমরা ওদুদকে একটু জিজ্ঞাসা করতে পারি যে আসলে ও কি করতে চায় এই কেসটায়, কি ম্যানেজমেন্ট দিতে চায়, সেটার পরে আমি বললে মানে একটু ক্লিয়ার হবে যে আসলে ওইটা পরে আমি একটু ক্লিয়ার করে দেবো, সেটা ভালো হয়। আমরা জিজ্ঞাসা করতে চাই, ডাক্তার ওদুদ তুমি এই পেশেন্টটাকে ম্যানেজমেন্টের জন্য কি করতে চাও, হাউ ইউ উইল প্রসিড অন ফর দি ম্যানেজমেন্ট? Sir, I will proper counseling of the patient and treatment of জানাবো স্যার পেশেন্টকে স্যার। আর স্যার সার্জারি ক্ষেত্রে স্যার আমি ওয়াইড এক্সিশন করবো স্যার 1 সেন্টিমিটার অফ দ্য ক্লিয়ার মার্জিন স্যার উইথ প্রাইমারি ক্লোজার অর রিকনস্ট্রাকশন করতে পারি স্যার। প্রাইমারি ক্লোজার কি হবে, করতে পারবে? আমি এই জিনিসটা বুঝলাম না, তুমি বললা প্রাইমারি ক্লোজার আবার বললো রিকনস্ট্রাকশন, মানে মানে এটা তো দুইটা, মানে একটা অপশন তুমি বলবে যে আমি আইদার প্রাইমারি ক্লোজ করা যাবে কিনা, সেটা একটা খুবই ইয়ের ব্যাপার। এটা তো তাইলে স্যাররা খুব চিন্তায় পড়ে যাবে যে এটা কিভাবে তুমি প্রাইমারি ক্লোজার করবে, রিকনস্ট্রাকশন মানে এটা একটা বিস্ময়ের কথা। তো যদি অন্য কোনো অপশন থাকে সেটা তুমি বলতে পারো যে আমি এইভাবে করতে চাই। মানে তুমি বলছো যে ওয়াইড এক্সিশন না, এটা তুমি বলছো যে ঠিক আছে আমরা 1 সেন্টিমিটার, যেটা আইডিয়াল অ্যাপ্রোচ একটা বিসিসির জন্য আইডিয়াল কি, একটা ওয়াইড এক্সিশন। ওয়াইড এক্সিশন কতটুকু, সেটা হলো 1 সেন্টিমিটার মার্জিন, তুমি ওটা বলে ফেলছো যে 1 সেন্টিমিটার মার্জিন, ঠিক আছে। এটা এখন সেটা যখন এক্সিশন করা হবে দেন দ্যাট ডিফেক্ট, হাউ উইল কভার দ্য ডিফেক্ট, এইটা হলো আসল কথা। এই ডিফেক্টটা কিভাবে কভার করবে, প্রাইমারি ক্লোজার কিভাবে সম্ভব? আমি স্যার রোটেশনাল ফ্ল্যাপ করতে পারি স্যার। ফ্রম হোয়ার? From where you will take the tissue to rotate to cover this defect? রাইট, আমার জানা নেই। আমাদের অন্যান্য ছাত্র যদি কেউ থাকে যে এই জিনিসটা বলতে Student, পারে, any student can give this answer. Sir, from cheek. From cheek. আচ্ছা, Free flap. আচ্ছা, না না না, ফ্রম চিক তুমি বলেছো, চিক তো আসলে একটা মানে এরিয়া বড়, এখানে কোনো নির্দিষ্ট নাম আছে যে এই ধরনের একটা ফ্লাপ, যে এই ফ্লাপটা আমরা এখানে Red flag, sir. স্যার এটা কি স্যার নাজোলেবিয়াল ট্রান্সপোজিশন ফ্ল্যাপ? নাজোলেবিয়াল ফোল্ড থেকে স্যার ট্রান্সপোজিশন ফ্ল্যাপ করা যাবে কিনা স্যার? বাইপেডিক্যাল ফ্ল্যাপ। শেষে কি বললা, আরেকটা কি? পেডিকেল? বাইপেডিক্যাল ফ্ল্যাপ স্যার। বাইপেডিক্যাল কিভাবে আসবে ওটা তুমি, আচ্ছা যাই হোক, অন্য কেউ কিছু বলবে? সুশ্রুতা ফ্ল্যাপ। সুশ্রুতা ফ্ল্যাপ। না, সুশ্রুত অন্য একটা জিনিস, এটা তুমি হয়তো এটা এখানে। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও যে এটা আসলে কি করা হয়? রেড ফ্ল্যাগ হতে পারে স্যার। আচ্ছা, তো আমার মনে হয় আজাদ ভাই, আমি একটু বলি ওদেরকে, ওদের একটু ক্লিয়ার করা দরকার। ওরা প্রথমে দুইটা কথা বলেছে, একটা যে আমরা লোকাল ফ্ল্যাপ, এটা লোকাল ফ্ল্যাপ দিতে হবে, ঠিক আছে, কিন্তু চিক চিক থেকে ফ্ল্যাপ নেওয়া এটা এরকম কোনো এটা ইয়ে নাই। একটা আছে যে অ্যাডভান্সমেন্ট, কিন্তু এখানে অ্যাডভান্সমেন্ট করা যাবে না। জিনিসটা হলো যে তুমি একটা জিনিস, এটা ও যেটা বলেছে চিক ন্যাজোলেবিয়াল ফ্ল্যাপ, সেটা একটা অপশন হতে পারে, তবে সেটা 180 ডিগ্রি রোটেশন করে আমরা একটা ন্যাজোলেবিয়াল ফ্ল্যাপ আমরা দিতে পারবো, সেটা হলো অপশন, বাট ইটস নট দ্য ফার্স্ট অপশন। ফার্স্ট অপশন যেটা অ্যাকচুয়ালি করা হয়, ফার্স্ট অপশন যেটা আমরা এটাই করি, সেটা হবে একটা ফোরহেড ফ্ল্যাপ। এখান থেকে এই ফোরহেডটা একটা সুপ্রাট্রোকুলিয়ার ভেসেল, দেখো দুই সাইডই আছে, আইদার রাইট সাইড অর লেফট সাইড। তুমি ওখান থেকে একটা ফোরহেড ফ্ল্যাপ এনে এটাকে রোটেট করে এই এরিয়াটাকে কভার করা যাবে, ইটস ভেরি ইজিয়ার, এবং সাধারণত এটাই সবাই করা হয়। দিস ইজ দ্য আইডিয়াল। এইখানে আমাদের ফোরহেড ফ্ল্যাপটাই হলো আইডিয়াল অপশন। আফটার এক্সিশন তুমি দেখবা যে ডিফেক্ট হবে, তুমি যেটা বলেছো প্রাইমারি ক্লোজার, ইট ইজ ইম্পসিবল, নোবডি ইজ ডুইং দিস ইন দিস টু কভার দি ডিফেক্ট ইন দিস ওয়ে। এটা অবশ্যই একটা লোকাল ফ্ল্যাপ কভারেজ দিতে হবে, বাট দি ফোরহেড ফ্ল্যাপ from the other side, not from the
সেম সাইড। এটা সাধারণত আছে ল্যাটারাল ওয়াল অফ দি নোজ, রুট এবং আপ টু মিড পোর্শন অফ দি ল্যাটারাল ওয়াল এক্সটেনশন করেছে, এবং সেটা নিতে হবে হলে রাইট সাইডের থেকে সুপ্রাট্রোকুলার এরিয়া থেকে একটি ফোরহেড ফ্লাপ রোটেট করে এটা কভার করতে হবে। এটা হলো দিস ইজ দ্য ফার্স্ট অপশন, এটাই চয়েজেবল অপশন। আচ্ছা, আরেকটা অপশন হতে পারে, সেটা হলো তোমরা চিন্তা করতে পারো, সেটা হলো আমরা যখন এক্সিশন করি, আমাদের যদি এরকম থাকে যে আমাদের এখানে নেজাল বোন বা এই যে কার্টিলেজ এক্সপোজ হবে, তো সেক্ষেত্রে যদি আমাদের এখানে যদি পেরিওস্টিয়াম অথবা পেরিকন্ডিয়াম যদি ইনটেক্ট থাকে, সেই ক্ষেত্রে একটা স্কিন কভার দেওয়া যায়। কিন্তু সেটা যদিও আইডিয়াল অপশন না, কিন্তু এটা দেওয়া যায়। পরবর্তীতে এটা দিলে কি সমস্যা, এটা পেইন ডেভেলপ করতে পারে। সুতরাং এইটা এখন আর এই অপশনটা এখন সাধারণত প্লাস্টিক সার্জন করেন না, তবে এটা একটা অপশন, এটা করা যায় ওই সময়ের মধ্যে কাভারের জন্য। যেহেতু ওই সময়টা প্লাস্টিক সার্জন অ্যাভেলেবল নাই, অথবা প্লাস্টিক সার্জন ওই এক্সপার্টিস কেউ ছিল না, সেই ক্ষেত্রে এরকম অপশন আছে যে স্কিন গ্রাফট করা যাবে যদি পেরিকন্ডিয়াম আর পেরিওস্টিয়ামটা থাকে সেই ক্ষেত্রে। বাট ইফ দি পেরিকন্ডিয়াম অর মানে পেরিওস্টিয়াম যদি ইনভলভ মনে হচ্ছে, তাহলে তোমাকে পারোপটিভলি ওইটা এক্সিশন করে ফ্লাপ ইজ দ্য ফার্স্ট চয়েস, ডেফিনেটলি এখানে ফ্লাপ কভার দিতে হবে। Okay, thank you, Professor Aibali. Any question from students? তোমাদের আর এই ওই যে বিষয়ে আরো কিছু মার্গুপ স্যার জানার প্রশ্ন থাকলে করেছিলেন এখানে কাভারেজের অপারেশনের সময় ব্যাপারে, কি ইনজুরি হতে পারে, ওইটা একটু স্যার। সেটা তো কথায় এসে আছে। তোমরা ওই যে স্যার তো বলছে এখানে যে তোমার ল্যাক্টিমাল অ্যাপারেজটা এটার কাছাকাছি থাকে, সেখানে এখানে ডাক থাকে, এটা আরেকটু। এখন তুমি যদি এক্সিশন করার সময় তুমি যদি চিন্তা করলা যে আমি ওয়াইড এক্সিশন মানে 1 সেন্টিমিটার নিতে গেলে হয়তো দেখা গেল যে এটা, তবে আইবল ইনজুরি হবে, এটা একটা আনন্যাচারাল বা এটা মানে আনলাইকলি, ইটস ভেরি আনলাইকলি। এটা কেউ শুনবেও না, এবং এটা শুনলে বিরক্ত হবে। স্যারও যে একটু বিরক্ত হয়েছে, তুমি আইবলের কথা ইনজুরি, এটা কেমন করে আইবল ইনজুরি হবে? তুমি বলতে পারতা যে স্যার এখানে লেকটিমাল অ্যাপারেটাসটা একটু কাছাকাছি থাকে, বা এখানে ওই দাগ গুলো ওখানে কাছাকাছি থেকে হয়তো বা ইনজুরি হলো। তাও যদি তুমি লুপ ইউজ করে এটা করো, সেটা হওয়ার কথা। এটা স্যার ওইটা হয়তো শুনতে চেয়েছিলেন। ওকে, আমার মনে হয় যে এই ধরনের বেলসের কাস্টমার তো এই রিজনেই বেশি হয়। তো প্রফেসর আইবলি, আপনার কতগুলো অপারেটিভ মানে পিকচার আমার কাছে ছিল, সেই জি স্লাইডটা জি, আমি দেখালে আপনারই অপারেশন করা এগুলো। আচ্ছা ওগুলো দেখিয়ে দেন। হ্যাঁ, আমি আগে বোধহয় প্রেজেন্ট করেছিলাম বা আপনাকে দিয়েছিলাম বোধহয় কয়েকটা। দেখে দিলে আপনি মানে ডিপেন্ডিং অন দা লোকেশন সবগুলো একটু করতে পারবেন। যেমন এটা একটা আপনার একটা পেশেন্ট ছিল, উপরে যে লিশনটা, তো মানে ওই পেশেন্টের লিশনটা তো এখানে না হয়ে এখানেও হতে পারতো। এখানে টিপিক্যালি যে ফ্লাপ মেথডটা ছিল, এই ফ্লাপ মেথডটা যেটা কাভার করা হয়েছে, এইটাকে করার পরে এই যে ডায়াগ্রামেটিক দেখানো হয়েছে, এটা ডান বাই প্রফেসর আইবলি। স্টুডেন্ট কি কেউ বলতে পারবে যেটা কোন টাইপের ফ্লাপ? স্যার রোটেশনাল ফ্ল্যাপ। রোটেশনাল ফ্ল্যাপ। রোটেশনাল। প্রফেসর আইবলি? না ঠিক আছে, ওরা ভালোই বলেছে। আসলে রোটেশন ফ্লাপ হলে আমরা একটা বাইলেটারাল ট্রায়াঙ্গেল করে নিই। তো আমরা ওইখানে এমন ভাবে ট্রায়াঙ্গেলটা করতে হবে যে যেখানে মানে হোয়ার দি টিস্যু ইজ অ্যাভেলেবল, আমরা ওইভাবে ট্রায়াঙ্গেলটা বের করে যে ওই টিস্যুগুলো, কারণ এই ক্ষেত্রে টিস্যু তো আমরা নিচ থেকে অর্থাৎ লোয়ার পার্ট থেকে নিতে হবে না, আমরা অবশ্যই এখানে আপার পার্ট, এখানে লিশনটা আছে দেখছো একটা সুপ্রাট্রোকুলিয়ার এরিয়া, ইভেন তোমার দেখো আইব্রো ওখানে ইনভলভ আছে। সুতরাং আমাদের এখানে ক্লিয়ার যে আমরা নিচে তো এটা আই, এ পাশে হলো নোজ, নোজের এরিয়া, সুতরাং ওখান থেকে আমরা নিতে পারবো না। এই জন্য আমরা ট্রায়াঙ্গেলটা এমন ভাবে করে দিয়েছি যাতে ওখান থেকে টিস্যু গুলো, আমরা ফ্লাপটা যে লোকাল ফ্লাপ নেব সেটা কিন্তু জাস্ট স্ক্যাল্প এরিয়া থেকে আমরা নিয়েছি। এবং পরের ছবিগুলো আসলে আজাদ ভাই সব দেখাচ্ছে না এখানে, মানে অপারেশনের সময় এইটা এইখানে দেখা যাচ্ছে যে আমরা কিভাবে নিয়েছি, মানে রোটেশন করে পুরো এরিয়াটা কাভার হয়ে গেছে। কাভার হওয়ার পরে এটা কিন্তু প্রাইমারিলি এটা ক্লোজ করা সম্ভব হচ্ছে ফ্লাপ দিয়ে, এখানে কোনো স্কিন গ্রাফটের কোনো প্রয়োজন হয়নি। তো
যেহেতু এই এরিয়াগুলো মানে স্ক্যাল্প এবং ফেসিয়াল এরিয়ায় সাপ্লাইটা অনেক ভালো, সেই জন্য তোমরা যদি খেয়াল করো দেখবা যে এর কর্নারটা যেটা রিস্ক থাকে, কর্নারটাও কিন্তু এটা সার্ভাইভ করেছে। এটার কারণ সাপ্লাই অনেক ভালো সেজন্য। তো এক্ষেত্রে রোটেশন ফ্ল্যাপ ইজ আইডিয়াল, এক্ষেত্রে সেটাই দেখানো হয়েছে। আমার মনে হয় এটা আবার পরের ওটা এই ছবিটা যেটা আছে পোস্ট অপারেটিভ পিকচার, এবং এটা এই পরে যে নিচের যে ছবিটা, তাই না? এবং ওখানে একটা সিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে যে আমরা কিভাবে রোটেশনটা করি। উপরের দিকে দেখো ডিফেক্ট আছে, কাটার পরে ওখানে মাসেল দেখা যাচ্ছে। আমরা এই দিক থেকে টিস্যুগুলো নিয়ে ঘুরিয়ে ওই পরবর্তী পিকচার যদি তুমি খেয়াল করো দেখো কিভাবে ফ্ল্যাপটা রোটেট করা হয়েছে। এরপরে ফাইনাল পিকচারটা নিচে, একদম নিচে ফাইনাল পিকচার, ওইটা হলো সিমেটিক ডায়াগ্রাম। সেখানে দেখলে মানে ইট ইজ ফর দি স্টুডেন্টস। আমরা স্টুডেন্টদের জন্য এই ছবিগুলো করে সেকেন্ডটা দেখিয়েছিলেন, এটা এখানে একটা হতে পারে, একটা লিশন চিকে এই ধরনের একটা এখানে হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরাই এখন বলতে পারবে যে আসলে আমরা এই ফ্ল্যাপটা ফ্যান্টাস্টিক, গুড গুড, মানে ওরা আসলে এখানে রম্বয়েড শেপ ওখানে ওই আসলে ই করা আছে, ডিজাইন করা আছে। তো এটা দেখলেও বোঝা যায় ওরা হয়তো আগের আমাদের এই লেকচারটা যারা যারা করেছে ওরা তো বলতেই পারে, আর নতুন যারা আছে তারা এটা দেখবে যে রম্বয়েড ফ্ল্যাপের ওই যে পিকচার গুলো এখানে সিমেটিক ডায়াগ্রামে দেওয়া আছে যে একটা লিশন সেটাকে কিভাবে রম্বয়েডের মতো করা যায়। রম্বয়েড তো তোমরা জানো প্রতিটি মানে আর্ম গুলো সমান, কিন্তু অ্যাঙ্গেল গুলো রাইট অ্যাঙ্গেল না, ওটা সোজা। আর ডায়াগোনাল যেটা থাকে সেটা ঠিক সমান করে, মানে একই ডায়াগোনালের মনে করো যে স্মল ডায়াগোনাল যেটা বা শর্ট ডায়াগোনাল সেটা ধরো 2 সেন্টিমিটার, তাহলে আমাকে ওই 2 সেন্টিমিটার এক্সটেন্ড করে তারপরে ওই একটি আর্মের প্যারালাল করে আরেকটি বাহু এঁকে, তাহলে ঠিক আরেকটা যে ফ্ল্যাপটা হবে সেটা অনেকটা ওই যে রম্বয়েডের মতো শেপ, সেটাকে ফ্ল্যাপটা এখন ওই ফ্ল্যাপটা ওখানে মুভমেন্টটা দেখাচ্ছে যে এই কর্নারটা গিয়ে অপোজিট কর্নারে ওই শর্ট ডায়াগোনাল অপোজিট কর্নার লাগবে এবং এইটা এই পাশে যাবে, ওই কর্নারটা চলে যাবে ওইদিকে। তো সুতরাং আলটিমেটলি ফাইনাল পিকচারে সিমেট্রিক ডায়াগ্রামে যেভাবে দেখা যায় আমরা ঠিক সেভাবেই এটা করি, এবং আলটিমেটলি এইভাবেই করা হয়েছে এই কেসটা। এটার মধ্যে ছবিটা অবশ্য নাই, তবে ফাইনালি যে ছবিটা ওটা পোস্ট অপারেটিভ পিকচার বোধহয় কিছুদিন পরে, সেটা দেখা যাচ্ছে যে আসলে তার ফেসটা ঠিকই আছে এবং ওই কাভারেজটা এরকম ভাবে হয়েছে। রম্বয়েড করার কারণটাই এটার উদ্দেশ্যটা হলো যাতে কোনো আমাদের ডগ ইয়ার ডিফর্মিটি যেটা আমরা বলি স্ট্যান্ডিং কিউটিনিয়াস ডিফর্মিটি এসসিডি। তো এখানে কোনো স্ট্যান্ডিং কিউটিনিয়াস ডিফর্মিটি হয় না ঠিক রোটেশন ফ্ল্যাপেও, এবং হয় না ঠিক রম্বয়েড ফ্ল্যাপেও। এইখানে অবশ্য রম্বয়েড ফ্ল্যাপটা ঠিক টিপিক্যাল রম্বয়েড না, এখানে একটু মডিফাই করা হয়েছে, এটাকে আমরা বলি ডুফরমেন্টাল। এখানে দেখা আছে ছবিতে। তো রম্বয়েড আর ডুফরমেন্টাল প্রায় একই, একটু মানে ওই বেসটা বড় করার জন্য ওইভাবে করা হয়, সেটা ওদের জন্য অতটা নেসেসারি না। তবে রম্বয়েড ফ্ল্যাপটা ওদের যা জানে যে এইটা এইখানে এইভাবে করা যায়, এটা উত্তর করতে পারলে আমরা এটা আমার কাছে ছোট্ট একটা ইয়ে আছে, আমরা একটু দেখিয়ে দিতে পারি মনে হয়। এটা দেখিয়ে দিলে ওদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে হাউ ইট ইজ ডান। Now we have an example of the rhombic flap or rhomboid flap on a pig's foot. The limbs of the flap are of equal length, and the angles are again 60 degrees and 120 degrees. The lesion is now excised by utilizing 15 blade and then picking up the edge of the lesion and now dissecting it free with a number 15 blade down to the subcutaneous tissues. Notice also the other limbs of the flap are the same length as the parallelogram of the rhomboid flap. The angles are approximately 120 degrees and 60 degrees, and that's how the other limb of the flap is fashioned. And now the incision is made along the superior limb, and now at an angle of approximately 60 degrees, the second incision is made, mobilizing the flap now with a pair of dissection scissors with the tips up. Again, you may use a 15 blade or dissection scissors. Be sure to widely undermine this tissue. And again, the tissue may be undermined using scissors or a 15 blade. You want it widely undermined so that the flap will be rotated into position
so that it is not under any extreme tension. Notice the wide undermining in this particular case. Once the flap and adjacent tissues are widely undermined, then the flap is rotated into position. With the point of maximal tension of the flap here is the first suture. All apices of the flap are then sewn. Here's the first suture at the point of maximal tension. It is at a corner. A corner stitch is not necessarily needed in every case, but you can see how nicely this flap is rotated into position to cover a defect. Now the second suture is placed in again at the apex of the flap, and again it's possible to use a corner stitch if you wish, but in this particular example we use just a direct interrupted suture technique. And the third apex is now approximated. Deep sutures, if necessary, certainly can be utilized when indicated after adequate hemostasis is obtained. And once all these corner stitches are put into position, then the wound is closed according to the principles of halving. ওকে, আই থিঙ্ক মানে এখন স্টুডেন্টদের কাছে তো নিশ্চয়ই ক্লিয়ার। আর এই রম্বয়েড ফ্লাপগুলো আসলে স্টুডেন্টদের মানে আমাদের জেনারেল সার্জারিদেরই একটু এই সম্পর্কে একটু ভালো জানা উচিত এবং করতে পারা উচিত উইথ টাইম আর কি। আমরা আর কোনো কোশ্চেন আছে স্টুডেন্টদের? স্যার লিম্ফ নোড এক্সামিনেশনের ব্যাপারে একটু বলে ভালো হতো। এরকম লোকেশনের কোন একটা টিউমারের জন্য লিম্ফ নোড স্পেসিফিকলি সার্ভাইকালের সাথে আর কিছু করার প্রয়োজন আছে কি? বা এই লোকেশনে সার্ভাইকাল ছাড়া মানে প্রিঅরিকুলার এটা থেকে এন্ড দেন সার্ভাইকাল লিম্ফ নোডটা দেখেছিলা? জি স্যার, দেখেছি স্যার। ওকে, দিয়ে তার নেক এক্সামিনেশন আমার মনে হয় তো এর থেকে বাইরের কিছু প্রয়োজন নেই। ওকে স্যার, আমি একটা প্রশ্ন ছিল, আগে যেটা চেকে যেটা ছিল স্যার, ওটা তো প্যারোটিড গ্ল্যান্ড এবং ফেশিয়াল নার্ভের হচ্ছে উপরে ছিল, তো সেক্ষেত্রে এক্সট্রা কি প্রিকশন হচ্ছে মানে নেওয়া দরকার ছিল এখানে একটু জানার জন্য। কোনটা? কোন কেসটা? স্যার যেটা চেকে ছিল স্যার, ওইটার ক্ষেত্রে স্যার ওটা প্যারোটিড গ্ল্যান্ড এবং স্যার এটা এই যে ছবিটা যেটা এটা স্যার ফ্ল্যাপ করার ক্ষেত্রে ফেশিয়াল নার্ভ তো অদিতির মতো আবার ওইটা বলো না যে এখানে আইবল, ওখানে আইবল বলছিল, কোথায় আইবল রয়েছে ওখানে আইবল বলছে, তুমি আবার এখানে বলছো প্যারোটিড। প্যারোটিড থাকে হলো জাস্ট তোমার এই যে ট্রাকাসটার ওখানে সামনে, তো এই দূর দিয়ে ওখানে প্যারোটিড আসবে বা এটা ইনজুরি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ওকে, তোমার প্যারোটিড লোকেশনটা তুমি ভালো করে খেয়াল করে দেখো। এখানে প্রফেসর ইব্রাহিম আছেন, উনি আরো ভালো। প্যারোটিডের লোকেশনটা তুমি যদি জানো যে প্যারোটিড রিজিয়ন কোনটা, তাহলে এটা হলো একদম টিপিক্যাল একটা চিকের মধ্যে, তা ওখান থেকে ওখানে যাবে কেমন করে? ওকে, থ্যাংক ইউ। এই ক্ষেত্রে কোনো প্যারোটিড ইনজুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাইট, থ্যাংক ইউ। আমরা নেক্সট কেস প্রেজেন্টেশনে যাই। নেক্সট কেস will be presented by Dr. Mohit. Thank you, Dr. Wadud, for presenting your case. Very good. Well done. Dr. Mohit, please.